আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশনের সময়ে আমাদের অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া আপনারা যা যা বলতেছেন সবই করতেছি, প্রশ্ন ব্যাংকও সলভ করতেছি, প্র্যাকটিসও করতেছি, সবই ঠিক আছে, কিন্তু প্রিপারেশন ভালো, পরীক্ষার হলে গিয়ে কিছু করতে পারতেছি না, বা পরীক্ষা দিয়ে যাচ্ছি, বাট আলটিমেটলি রেজাল্ট আসতেছে না, চান্স পাচ্ছি না। এরম হওয়ার কারণটা কি, কিংবা এর থেকে বের হওয়ার উপায়টা কি, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে। চলো শুরু করা যাক। আমরা প্রথমে প্রবলেমগুলো একটু আইডেন্টিফাই করি যে কি কি কারণে অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষার হলে গিয়ে এমন কি হয় আমাদের সাথে, যে আমরা বাসায় যে জিনিসটা পারি বা বাসায় যে কনফিডেন্স লেভেল থাকে, পরীক্ষার হলে গিয়ে আমরা আসলে আর পারতেছি না, বা প্রিপারেশন ভালো হওয়া সত্ত্বেও এক্সাম কেন খারাপ হচ্ছে। তো প্রথম যে সমস্যাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তোমাদের কনসেপ্ট নাই বা জিরো কনসেপ্ট, এবং এটাকেই আমি মূল সমস্যা হিসেবে চিহ্নিত করতে চাই। কারণ বাকিগুলা যদিও বা ছোট সমস্যা এবং সলভেবল, বাট এই প্রবলেমটা আসলে বেশ বড় ধরনের একটা সমস্যা। তো এই ভিডিওটা যারা অ্যাডমিশন সিজনে এই মুহূর্তে আছো রানিং, তারা হয়তো খুব বেশি উপকার পাবা না, কারণ কনসেপ্ট ডেভেলপ করার আসলে সময় নেই। বাট যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট কিংবা আরও ছোটো, তাদের জন্য এটা খুব একটা ভালো ওয়েক আপ কল। কারণ আমাদের আলটিমেটলি টার্গেট থাকে সবসময় কি জানো, পরীক্ষায় ভালো করা। ভেরি গুড, পরীক্ষায় ভালো করার জন্যই তো পড়ালেখা করি আমরা। বাট কোন পরীক্ষায় ভালো করা, এটার উপরে ডিপেন্ড করে যে তোমার কনসেপ্ট ডিপ হচ্ছে কিনা। কারণ এইচএসসি পরীক্ষা বা কলেজের পরীক্ষাগুলোতে ভালো করা এক ধরনের টেকনিক, অ্যাডমিশনে ভালো করা ইজ এ ডিফারেন্ট টেকনিক। এবং ম্যাক্সিমাম অ্যাডমিশন টেস্টগুলোতে এমন প্রশ্ন করা হয় যেটা যাচাই করে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা, তুমি একটা জিনিস বুঝে ফর্মুলাটা পড়ছো কিনা, কি শুধু ফর্মুলায় পড়ছো, শর্টকাটই পড়ছো, কনসেপচুয়াল ক্লিয়ারেন্স কতটুকু আছে তোমার, এটা জাজ করাটা অ্যাডমিশন টেস্টের একটা অন্যতম লক্ষ্য। সো তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে পরীক্ষার হলে বসে তুমি আসলে আহামরি কিছু করতে পারবে না, কারণ সেখানে হুবহু প্রশ্ন দিবে না, তোমাকে একটু ঘুরাই দিবে প্রশ্ন। তো যারা এই মুহূর্তে রানিং অ্যাডমিশন টেস্ট দিচ্ছ এই মুহূর্তে এবং বারবার ফেল করতেছো, একটা পর একটা হয়তো পরীক্ষা হচ্ছে, রেজাল্ট হচ্ছে, তাদেরকে আমি বলবো যে ভাই এখন কি করা যায়, তাহলে যতটুকু সম্ভব কনসেপ্ট ডেভেলপ করো, বুঝো যে জিনিসটা কি ম্যাক্সিমাম। মানে আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নাকি না হয়েছে এটা বোঝার একটা ওয়ে বলে টেস্ট করা, নিজেকে টেস্ট করা। সেটা হচ্ছে যে তুমি যে টপিকটা পড়ছো, ধরো তুমি আজকে পড়ছো হচ্ছে কি বলবো, ধরো মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক, ফিজিক্স। আচ্ছা, তো এই টপিকটা কি তুমি বুঝাতে পারবে আরেকজনকে? যদি বলো যে হ্যাঁ বুঝাতে পারবো, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার। যদি বলো যে না বুঝাতে পারবো না ভাই, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার না। সিম্পল অ্যাজ দ্যাট। তো এখন কি ভাই আমি একজনকে ধার করে এনে বসায় বুঝাবো? না, তুমি নিজেই বলো না, বই খাতা সব বন্ধ করে রেখে একটা খালি কাগজ নাও, খালি কাগজের মধ্যে লেখা শুরু করো মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক জিনিসটা কি, কীভাবে কাজ করে, ফর্মুলাটা কীভাবে আসছে, কোত্থেকে আসছে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কোন কোন টপিকগুলো আছে, এই জিনিসটা যদি তুমি এক্সপ্লেন করতে পারো, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। যদি না পারো, কনসেপ্টে ঝামেলা আছে। যদি বলো যে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে যদি ফর্মুলায় চলে যাও তুমি ডিরেক্ট, তাহলে তো আমার ঘাপলা আছে। ঠিক আছে, দ্যাটস এই সূক্ষ্ম ডিফারেন্সটা হচ্ছে কনসেপ্ট আছে নাকি নাই বোঝার জন্য যথেষ্ট। আচ্ছা, নেক্সট যে প্রবলেম হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইস্যু। এটা একটা বড় প্রবলেম। আমরা অনেকে আছি যে আমাদের থট প্রসেসটা তুলনামূলক ধীরে হয়। ইটস এ ভেরি নর্মাল থিং, আমি ট্রল করতেছি না কাউকে। অনেকেই আছে যে কোনো জিনিস দেখবা অনেককে বললে হুট করে ক্যাপচার করে ফেলে। একটা জোক মনে করো, তোমাকে আমি একটা জোক বললাম, জোকটা বলার পরে তুমি ঠাস করে ক্যাপচার করে ফেললা, আরেকজন তোমার পাশে বসে আছে, সে 30 সেকেন্ড ভেবে বলো ও হা হা হাসছি, পরে বুঝলো। তার মানে কি, তার কনসেপ্টটা ক্যাপচার করতে একটু সময় লাগে, ইটস ভেরি ন্যাচারাল। সো এই কারণে হয়তো প্রবলেম হচ্ছে। তোমার পরীক্ষার হলে বসে তুমি প্রশ্নটা বুঝতেই তোমার সময় চলে যাচ্ছে, যেই সময় অন্যজন দাগায় ফেলতেছে। সো এটা কীভাবে সলভ করা যায় আমরা আসতেছি সেই বিষয়ে, সলিউশনসে পরে আসি। আর 3 নাম্বার হচ্ছে এক্সাম হল প্রেশার। এক্সাম হল প্রেশার ইজ ভেরি নর্মাল। সবার মানে যদি পরীক্ষার নর্মাল একটা দিনে বাসায় বসে আছে এরকম সময় যদি হার্টবিট এবং প্রেশার মাপা হয়, আর পরীক্ষার হলে যদি হার্টবিট আর প্রেশার মাপা হয়, ডেফিনেটলি ওখানে অনেক বেশি হবে। কারণ তুমি প্রেশারে থাকবে, প্রেশারে ফেলানোর জন্য তোমাকে সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়েছে। সো এক্সাম হলের প্রেশারের কারণে, স্ট্র্যাটেজিতে ভুল হওয়ার কারণে, প্রেশার প্লাস এক্সাম হলে ভুল স্ট্র্যাটেজির কারণেও আমাদের অনেক সময় পরীক্ষাগুলো খুবই খারাপ হয় এবং আমরা আলটিমেট রেজাল্ট পাচ্ছি না। এবার এগুলো গেল প্রবলেমগুলো আমরা যদি বুঝতে পারি, আমাদের জন্য সলিউশনগুলো করা কিন্তু ইজিয়ার হয়ে যায়। এই মুহূর্তে ভিডিওটা পজ করে তুমি কিন্তু চিন্তা করতে পারো যে এগুলো সলিউশন আমি কীভাবে করব। ঠিক আছে, আচ্ছা আসো দেন আমি সলিউশন দিচ্ছি। প্রথম সলিউশন হচ্ছে অ্যাক্টিভ রিকল। ভাইয়া অ্যাক্টিভ রিকল জিনিসটা কি? অ্যাক্টিভ রিকল জিনিসটা আমি অলরেডি একটু বলে ফেলছি। সেটা হচ্ছে যে নিজে মনে করা যে কনসেপ্টটা কী ছিল, ফর্মুলাগুলো কী ছিল, কখন আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, কখন কোন শর্টকাট অ্যাপ্লাই করব, এবং কীভাবে ম্যাথগুলো সলভ করব, কীভাবে ম্যাথগুলো অ্যাপ্রোচ করব, এই জিনিসটা অ্যাক্টিভলি
কোনো বই পুস্তক গাইড কিচ্ছু সামনে না রেখে একদম ব্ল্যাঙ্ক ওয়েতে একটা সাদা কাগজে লেখা বা মনে করাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ রিকল। সুতরাং তুমি এখন ধরো পুরো ম্যাট্রিক্স চ্যাপ্টারটার একটা ক্লাস করছো এবং কিছু কোশ্চেন ব্যাংক থেকে কিছু প্রবলেম সলভ করছো। এখন তোমার কাজ হচ্ছে ম্যাট্রিক্সের প্রথম থেকে একটা টপিকের নাম নিয়ে বা জাস্ট দেন তুমি কমপ্লিটলি ব্লাইন্ড ওয়েতে মানে একদম কিছু সামনে না রেখে তুমি ওই টপিক থেকে যা যা কিছু জানো সেগুলো তুমি লিখবা। কোন ফর্মুলা জানো, কোন কোন জিনিস জানো, কোন সূত্র জানো, কোন শর্টকাট জানো, এগুলো তুমি লিখবা। এটাকে আমরা বলতেছি অ্যাক্টিভ রিকল। দেখবা তুমি যখন মাত্র ধরো পড়ছো সাথে সাথে অ্যাক্টিভ রিকল করবা, দেখবা যে তোমার 50% জিনিস মনে আছে সর্বোচ্চ। হ্যাঁ একটা আচ্ছা, আবার এখানে একটা জিনিস, তোমরা অনেক সময় অ্যাক্টিভ রিকল করলে বলো এক প্যারা পরে অ্যাক্টিভ রিকল করো, এভাবে তো মনে থাকবেই একটা চ্যাপ্টার অ্যাটলিস্ট। একটা চ্যাপ্টার দেখবা 50% জিনিস ভুলে গেছো, ওই 50% জিনিস আবার পড়ো, আবার অ্যাক্টিভ রিকল করো, দেখবা 50% থেকে এটা 75% হয়েছে, 80% হয়েছে, আস্তে আস্তে বাড়বে এবং পরীক্ষার হল পর্যন্ত এটা মনে থাকবে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আচ্ছা নেক্সট একটা স্ট্র্যাটেজি হচ্ছে টাইম স্ট্র্যাটেজি, টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আর কি। পরীক্ষার হলে আমরা কীভাবে টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিগুলো ইমপ্রুভ করতে পারি, এটার একটা ভালো ওয়ে সম্ভবত যে তোমার পরীক্ষায় যদি সাধারণত অ্যাডমিশন টেস্টগুলোতে 4টা সাবজেক্টে পরীক্ষা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অনেক সময় কোনো জায়গায় বাংলা ইংলিশ হতে পারে। তো যতগুলো সাবজেক্ট আছে তুমি একটু চিন্তা করে দেখো যে তোমার ফিজিক্সে, টেকনিক্যালি ফিজিক্সে এবং ম্যাথে এই দুইটাতে তোমার একটু বেশি সময় লাগার কথা, তাই না? কারণ এখানে ম্যাথ আছে, ম্যাথগুলো করতে হয়, সলভ করতে হয়। বাট তুমি যদি একটু বায়োলজির দিকে তাকাও, এইটা তো একদমই কম সময় লাগার কথা, মিনিমাম টাইম লাগার কথা। তুমি যদি ম্যাথের দিকে, সরি ম্যাথ না, তুমি যদি হচ্ছে কি বলে কেমিস্ট্রির দিকে তাকাও, হ্যাঁ কেমিস্ট্রি তোমার একদমই কম সময় লাগার কথা, কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে কম সময় লাগার কথা। তো আমাকে যদি কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ধরো যতগুলো প্রশ্নই হোক 100% ধরো 100টা প্রশ্ন দিয়ে যদি 1 ঘন্টা সময় দিত, আমি অবশ্যই যদি এই দুইটা টপিকের জন্য আমি দিতাম হচ্ছে 40 মিনিটস টাইম, আর এই দুইটা সাবজেক্টের জন্য আমি দিতাম হচ্ছে 20 মিনিটস টাইম, ঠিক আছে? কারণ আমি 40 মিনিটে অ্যাকচুয়ালি ফিজিক্স এবং ম্যাথ দাগায় ফেলা পসিবল, বাট ওইটার জন্য আমি দিতাম অর্ধেক টাইম, সোজা কথা 2:1 রেশিওতে আমি ভাগ করতাম। এই যে একটা স্ট্র্যাটেজি বানাইলাম, এই স্ট্র্যাটেজিটা আমার জন্য অ্যাপ্লিকেবল, তোমার জন্য ডিফারেন্ট হতে পারে। তুমি হয়তো ফিজিক্সে অনেক এক্সপার্ট, তুমি ফিজিক্সে অনেক ভালো করতে পারো এবং তুমি ফিজিক্স আগে দাগায় ফেলতে পারবা। আবার ধরো তুমি অনেকে আছে যে বায়োলজিতে দুর্বল, তাদের বেশি সময় লাগে বায়োলজিতে, হোয়াট এভার ইট ইজ, অলওয়েজ 50-50 করবা ফার্স্টে। পুরো টপিক মানে 100টা প্রশ্ন থাকলে 50-50 করবা। এবারে একটা 50 কোনো একটা 50 মানে 50 সেটের কোশ্চেন তুমি 2:1 রেশিওতে সলভ করবা। বোঝা গেছে আমার কথা? অর্থাৎ টোটাল কোশ্চেন যদি ধরো থাকে 100টা, তাহলে 50টা কোশ্চেন তুমি সলভ করা হচ্ছে 20 মিনিটে, আর 50টা কোশ্চেন তুমি সলভ করবো হচ্ছে 40 মিনিটে। বোঝা গেছে? এইটা একটা ভালো টাইম স্ট্র্যাটেজি বলে আমি মনে করি, এবং এই স্ট্র্যাটেজিটা পরীক্ষার হলে স্ট্রিক্টলি ফলো করতে হয়। যে ফিজিক্সে আমার 20 মিনিট মানে 20 মিনিটই, মানে তো কথার কথা, ফিজিক্স এবং ম্যাথে ধর 20 মিনিট 20 মিনিটই, 20 মিনিট 21 মিনিট যখন আমি, তখন আমি সরাসরি কেমিস্ট্রিতে চলে যাব। তো পরীক্ষার হলে যেটা হয়, তোমরা ফার্স্টে ঠিক করো, ফার্স্টে সিলেক্ট করো যে ভাই এভাবে করবো, আমি এইভাবে সলভ করবো, সমস্যা নেই। দেন যখন দেখো যে ফিজিক্সে 15 মিনিটে হয়েছে 10টা প্রশ্ন মাত্র, আরও বাকি আছে 5টা, তখন তোমরা আরও 5 মিনিট লাগাই 5টা সলভ করার ট্রাই করো। এই তুমি পিছিয়ে গেলা। স্ট্র্যাটেজি একবার ভুল হয়ে গেলে কিন্তু খুবই বিপদ, ঠিক আছে? সরি। তো এটা একটা ভালো টাইমের স্ট্র্যাটেজি, কিন্তু 2:1 রেশিওর স্ট্র্যাটেজির মাথায় রাখতে পারো। নেক্সট কিছু এক্সাম হল স্ট্র্যাটেজিস বলি, মানে এক্সাম হল প্রেশার ছিল তো আমাদের একটা টপিক, এক্সাম হলের কিছু স্ট্র্যাটেজি বলি। এক্সাম হলে সবসময় পরীক্ষার মিনিমাম আধা ঘন্টা আগে ঢুকবা, মিনিমাম, আরও বেশি হলে আরও ভালো। পরীক্ষার আগ মুহূর্তে পরে আহামরি কিছু হয় না ভাই, যা পড়ার আগে যা পড়ছো তার থেকেই প্রশ্ন আসে, আহামরি লাস্ট মুহূর্তে পরে কিছু হয় না। আধা ঘন্টা আগে যাবা, জায়গাটায় বসবা, তোমার সিটে গিয়ে এই এনভায়রনমেন্টের সাথে একটু পরিচিত হওয়ার ট্রাই করা আর কি, আর কিছু না। 30 মিনিটস বসলে এনভায়রনমেন্টটা পরিচিত হয়, আশেপাশে যারা বসে যাদের চেহারাগুলো ব্রেন মনে করে যাচ্ছে এদিকে তো আমি চিনি, টিচার আগে থেকে আসলে টিচারের সাথে মনে হয় যে একে তো আমি অনেক দিন ধরে চিনি, হ্যাঁ ব্রেন হচ্ছে সব কিছুকে রিল্যাক্সড মনে করে। হঠাৎ করে একটা নতুন জায়গায় গেলে দেখবে তোমরা, মানে এটা স্বাভাবিক, আমি নিজেও অকওয়ার্ড হয়ে যাই আমরা, এটা একটা হিউম্যান মানে বিহেভিয়ার। হঠাৎ করে নতুন একটা জায়গায় গেলে অকওয়ার্ড হয়ে যায়, কোথায় আসলাম, কী হচ্ছে না হচ্ছে, যত ভালো জায়গা যত খারাপ জায়গা হোক, ঠিক আছে? তো ফার্স্ট টাইম যখন তুমি মনে করো একটা 5 স্টার হোটেলে যাবা, তুমি অকওয়ার্ড হয়ে যাবা। তো পরীক্ষার হল, এক্সাম হল যেখানে তোমার ভবিষ্যৎ নির্ধারণ হবে, তুমি গেলে অফকোর্স ওখানে তুমি প্রেশারে পড়বা। সো আগে যাও, নিজেকে একটু মানায় নাও। 1, 2 পরীক্ষা শুরু হওয়ার পরে আমাদের মধ্যে মানে বেশিরভাগ স্টুডেন্টই যেটা করে সেটা হচ্ছে, আমি জানি না কেন করে, যেখান থেকে প্রশ্ন শুরু সেখান থেকে অ্যান্সার করা শুরু করে। বাবা কেন? ফার্স্টে ধরো আছে ম্যাথ, সে ম্যাথে সবচেয়ে দুর্বল, স্টিলও ম্যাথ দাগানো শুরু করে। তারপরে আছে ফিজিক্সে পারে না, তাও ফিজিক্স দাগানো শুরু করে। এইখানে আমার সাজেশন হচ্ছে ভাই, সবার আগে আমরা দাগাবো হচ্ছে
সবচেয়ে ইজিটা মানে সবচেয়ে যেটা আমরা ভালো পারি, ইজি না ঠিক, যেটা প্রিপারেশন বেস্ট সেটাও না, আসলে না প্রিপারেশন বেস্টের কথা বলা যায় না, সবচেয়ে ইজিটা পরীক্ষার হলে বসে আমি যা ডিসাইড করবো যে কোনটা আগে দেখাবো, আগে থেকে কিছু ফিক্স করে যাবো না। ধরো তুমি আগে থেকে ফিক্স করে দাও আমার ম্যাথের প্রিপারেশন খুব ভালো, এবার ম্যাথের কোশ্চেন সবচেয়ে খারাপ হয়েছে মনে করো, সবচেয়ে কঠিন হয়েছে, কী করবা? দরকার যাবে না। তাহলে কী করবো, দেখবো প্রশ্নটা একটু উল্টা, তোমার আইডিয়া হওয়া উচিত ভাই, অ্যাজ এ স্টুডেন্ট প্রশ্ন দেখলে তোমার বুঝতে পারা উচিত কোশ্চেন কেমন আসছে। সবচেয়ে ইজি যেটা সেটা সবার আগে, তারপরে মিডিয়াম, তারপরে হার্ড, এই পদ্ধতিতে আমরা যাবো। সবচেয়ে হার্ডটা সবার লাস্টে রাখবো, পারলাম না পারলে নাই ভাই, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটাকে আমরা বলি হচ্ছে, এখানে মুছে গেছে কেমন এগুলো। আচ্ছা, আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে রান মেথড। কি মেথড? রান মেথড। রান মেথড কি জিনিস? ধরো এখান থেকে তোমার হচ্ছে প্রশ্নগুলো আছে, হ্যাঁ এভাবে প্রশ্নগুলো আছে। এবার আমরা কি করব, প্রথম প্রশ্নটা দেখলাম, তিনটা অপশন আছে তোমার সামনে, হয় তুমি প্রশ্নটা একবারই দেখে বুঝবা যে অ্যান্সার কি, হয় তুমি একটু কনফিউশন থাকবা যে না এভাবে করবো না ওভাবে করবো, অথবা তুমি পারবাই না। যেই প্রশ্নগুলো তোমার মনে হবে যে ভাই পারবোই না, এগুলাকে এভাবে একটা ক্রস দিয়ে আল্লাহর নামে সামনে আগে যাবা। যে প্রশ্নগুলো মনে হবে যে পারতেছি, তো একবারে পারতেছি দাগাই দিবা। যে প্রশ্নগুলো আছে এভাবে করবো না ওভাবে করবো, কনফিউশন, থেমে যাও। কনফিউশন হলে এভাবে কিছু করবা না, যেটা পারছো টিক দিবা, যেটা পারবাই না কনফার্ম ক্রস দিবা, যেটা কনফিউশন রেখে যাবা। যেটা পারবা টিক দিবা, যেটা পারতেছই না ক্রস দিবা, যেটা পারো না রেখে যাবা। দেন ব্যাক করবা আবার 1 নম্বরে। তো 1 থেকে 60 সবগুলো চলে গেলাম মনে করো আমরা। এখন 1 থেকে 60 বলতে না, 1 থেকে মনে করো তুমি ফার্স্টে দেখাচ্ছ ধরো ফিজিক্স, হ্যাঁ, তো ওই টাইমটাকে তুমি অ্যাটলিস্ট 2 ভাগে ভাগ করে নিবা আবার, এবং তারপর গিয়ে ওখানে তুমি অ্যাপ্লাই করবা এটা। অর্থাৎ তুমি শুরুতেই সবগুলো প্রশ্ন গো থ্রু করবা, যেগুলো একবারে পারবা দাগাইলা, যেগুলো কনফিউশন ব্যাক করো, এবার কনফিউশনগুলো সলভ করো। স্টিল সময় আছে, আমি ফিজিক্সের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছিলাম স্টিল আমার হাতে সময় আছে। এইবারে যেগুলো একদমই পারতেছিলাম না ওগুলো একটু ট্রাই করে দেখবো, ঠিক আছে? এবং অ্যাডমিশন অ্যাকচুয়ালি যেগুলো পারতেছি না ওগুলো না দাগানোই সেফ, কারণ মাইনাস মার্কিং আছে, নেগেটিভ মার্কিং আছে, খালি নেগেটিভ কেন খাবো? সো ইটস এন ইস্যু, নেগেটিভ মার্কিং খাওয়ার কারণে অনেকে তোমার হয় না। তো এটা গেল আমাদের কিছু এক্সাম্পল স্ট্র্যাটেজিজ, এগুলো হইলে সম্ভবত ইউ উইল ফিল বেটার। 4, এবার আসি যে এই সব জিনিসপাতি তো গেলে এক্সাম হলে, এবার আমরা আবার পড়াশোনা প্রিপারেশনে ফেরত আসি, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক রিভিশন। তো রিভিশন দেওয়াতেও তোমরা আসলে ভুল করো, কীভাবে রিভিশন দিতে হবে তাও তোমরা বুঝো না, স্পেশালি রিভিশনই দেওয়া হয় না তোমাদের। তোমরা রিভিশন দেওয়ার নামে তোমরা রিডিং পড়ো ভাই, আমি বুঝি না কীভাবে এটা সম্ভব। রিভিশন দেওয়ার নামে তোমরা রিডিং পড়ো, হ্যাঁ, বইটা খুলো, গাইডটা খুলে তোমরা রিডিং পড়া শুরু করো, এভাবে তো জীবনেও রিভিশন হবে না ভাই। রিভিশন দিতে হয় সবসময় হচ্ছে হার্ড টু ইজি মেথডে, H2E। হার্ড টু ইজি মেথড কি ভাইয়া? যেই চ্যাপ্টার বা যেই টপিক আরও স্পেসিফিক্যালি আমি একদম পারি না সেটা আমি সবার আগে পড়বো। তোমরা তা করো না। তোমাকে যদি আজকে ম্যাথের রিভিশন দিতে বলি, তুমি সবার আগে ম্যাট্রিক্স খুলবা, ফিজিক্সের রিভিশন দিতে সবার আগে ভেক্টর খুলবা। আরে ম্যাট্রিক্স আর ভেক্টর তুমি এতবার করছো জীবনে, তুমি যদি পরীক্ষার 10 দিন 20 দিন 30 দিন আগেও যদি না দেখে যাও পরীক্ষার হলে, স্টিল তুমি পরীক্ষা ভালো করতে পারবা, এমনি পারবা। ওগুলো ভাই বেসিক কনসেপ্ট অনেক ক্লিয়ার ওগুলো তোমাদের, কারণ সব ফ্রি ক্লাস, সমস্ত ভাইয়ার ক্লাস সব জায়গায় ওগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো আরামসে তুমি ওগুলো পারবা। তো সবচেয়ে কঠিন যেটা সেটা আগে করবা, আর সবচেয়ে ইজি যেটা সবার লাস্টে করবা। আর রিভিশন দেওয়ার সময় সবসময় চেষ্টা করবা নিজেকে পরীক্ষা নেওয়ার, কারণ রিভিশন দেওয়া মানে হচ্ছে নিজের পরীক্ষা নেওয়া, ঠিক আছে? রিভিশন মানে রিডিং পড়া না ভাই, বোঝা গেল? তো আশা করি স্ট্র্যাটেজিক রিভিশন তোমাদের কাজে আসবে। তো এবার কিছু মোটিভেশন দেই। রাইট নাও যারা পরীক্ষার্থী আছো তাদের ঢাবি রেজাল্ট দিয়ে দিছে, এবং ঢাবি রেজাল্টের পরে তোমরা অনেক বেশি হতাশ, বাট সামনে তোমাদের কিন্তু বেশ কিছু সুযোগ আছে। একটা হচ্ছে রাবিসি ইউনিট, একটা হচ্ছে এগ্রি, একটা হচ্ছে জিএসটি, 3টা সুযোগ আছে। এই সুযোগগুলো কাজে লাগাও, নিজের ভুলগুলোকে একটা খাতায় লেখো, নোট ডাউন করো, এবং সেই ভুল থেকে কীভাবে শুধরানো যায় এভাবে, এই আমি যেভাবে নোট করছি না, প্রবলেম স্টেটমেন্ট, সলিউশন স্টেটমেন্ট, এগুলা একটু কাজ করো, ঠিক আছে? নিজের উপর একটু অ্যানালাইসিস করো যে কী হচ্ছে না হচ্ছে, কয়েকদিন একটু ব্রেক নাও, ব্রেক নিয়ে অ্যানালাইসিস করো, দেন ঝাঁপায় পড়ো ইনশাল্লাহ, ওকে? আর আমাদের এগ্রিকালচার কোর্সে কিন্তু তোমার কোশ্চেন ব্যাংক সলভিং আছে, পরীক্ষা আছে, তো তোমার রিভিশন দেওয়ার জন্য এগুলো হেল্প হবে, অটোমেটিক্যালি তোমার প্রিপারেশন হেল্প হবে, এবং কনসেপ্টগুলো ইমপ্রুভ করার জন্য ইবুকগুলো দেওয়া আছে জিএসটি অ্যানালাইসিস, এগ্রি অ্যানালাইসিসের, সেগুলো তোমার আশা করি কাজে লাগবে। সো যে যার অবস্থান থেকে আসো নিজের বেস্ট এফোর্টটা দাও ইনশাল্লাহ ভাই, বাকিটা তো আল্লাহ ভরসা, কারণ আল্লাহর ভরসা করা ছাড়া কোনো গতি নাই। সবার জন্য শুভকামনা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।